নতুন নির্বাচিত সরকারের কাছে মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা ছিল দেশে আইন শৃঙ্খলা ফিরবে, অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ বোধ করবেন। কিন্তু 6 মাস পর সেই প্রশ্নের উত্তর কি? একদিকে সরকারের দাবি করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে এবং তারা ব্যাপক অভিযান পরিচালনা করছেন। অন্যদিকে মানবাধিকার পর্যবেক্ষণগুলোতে উঠে আসছে যে মব ভায়োলেন্স, নারী এবং শিশু নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা, রাজনৈতিক সহিংসতা এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে প্রশ্ন। আর এই সব আলোচনা করতে আমাদের আজকের আয়োজন সাজিয়েছি আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24-এর পর্দায় রয়েছেন, দেখছেন মিট দ্য পিপল এই আয়োজন। আমার হাতের ডান পাশে পরিচয় করে দিয়েছি রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি জনাব খান সাইদ হাসান, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং একই সাথে আমার হাতের বাঁ পাশে রয়েছেন মানবাধিকার কর্মী জনাব মোহাম্মদ নূর খান, স্বাগত আপনাকেও, অনেক ধন্যবাদ। জনাব খান সাইদ হাসান, আপনার কাছে শুরুতে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক কথা হচ্ছে, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তীতে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় তখন আমরা লক্ষ্য করেছি যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপভাবেই ব্যাহত হয়েছিল এবং সেখান থেকে একটা উত্তরণের পথ বাতলে দিয়েছেন, যেখানে বিশ্লেষকরা বলছিলেন যে একটা নির্বাচিত সরকারের সময় সেই জায়গাটা একটা চিত্রের উন্নতি ঘটবে। বিগত 6 মাসে নতুন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শক শ্রোতাদেরকে। হ্যাঁ, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে নির্বাচিত সরকারের দক্ষতা, ক্ষমতা এবং সুযোগ অনেক বেশি থাকে এবং জনগণের প্রত্যাশা তাদের প্রতি বেশি থাকে। সেই হিসাবে আমি একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা হিসাবে না, আমি একজন এখন তো একজন দেশের নাগরিক হিসাবে আমিও মনে করি যে না, আমাদের ওই প্রত্যাশাটা হয়তো ওইভাবে আমরা পূরণ হচ্ছে না বা পূরণ করার আমরা মনে করছি যে জনগণ হিসাবে যাটা পূরণ হয়নি। কিন্তু বাস্তবতাটা হলো যে অবশ্য ঘুরে ফিরে একই কথাই আসে যে গত 16 বছর 2009 সাল থেকেই যদি আমরা ধরি 24 পর্যন্ত, এই 9 বছর 15 বছর 16 বছরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীগুলো যারা আইন প্রয়োগ করে এবং ইনক্লুডিং জুডিশিয়ারি সিস্টেমের সাথে যারা সম্পৃক্ত, শুধু পুলিশ না, জুডিশিয়ারি সিস্টেমের সাথে পুলিশ, প্রসিকিউশন, আদালত সবই সম্পৃক্ত, এগুলো বিশেষ করে নিম্ন আদালত, এগুলোকে যেভাবে দলীয়করণ বা যেভাবে করে ফেলা হয়েছিল, পলিউটেড করে ফেলা হয়েছিল, সেইটা 17 বছরের এগুলো তো রাতারাতি একটু অত তাড়াতাড়ি সম্ভব হবে না, এক। আর দ্বিতীয়ত হলো যে যে কোনো বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খল মানুষগুলো খুব তাড়াতাড়ি বিশৃঙ্খল হয়ে যেতে পারে, এটা খুব ইজি। কিন্তু বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খল হওয়া কিন্তু একটু সময় সাপেক্ষ। তো মব ভায়োলেন্স যেটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হয়েছিল সেটা একটা কারণ ছিল যে 16 বছরের যে আপনার যে পুলিশের প্রতি যে মানুষের যে একটা মানে ক্ষোভ, রাগ, আক্রোশ, যদিও আমার বিবেচনাতে বা আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন যে গভর্নমেন্ট কোনো মেশিনারিজে কিন্তু ভালোভাবে চলেনি, কিন্তু পুলিশ হলো এমন একটা অর্গানাইজেশন যে সবচেয়ে দৃশ্যমান অর্গানাইজেশন এবং এটার সাথে একদম একদম খুব নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ আয়ের মানে অবস্থান পর্যন্ত মানুষগুলো সম্পৃক্ত থাকে, যার জন্য এদেরকে দৃশ্যমান হয় এবং এরাই হলো সবচেয়ে গভর্নমেন্টের ভিজিবল মেশিনারিজের মধ্যে অন্যতম। তো এই কারণে এদের প্রতি মানুষের ক্ষোভ, রাগ, আক্রোশটা বেশি ছিল। মানুষের ক্ষোভ, রাগ, আক্রোশের কথা বলছেন পুলিশের প্রতি, সেটা এক ধরনের অনাস্থাও তৈরি হয়েছিল বলা হচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আমরা সংস্কারের পথে হেঁটেছে বা সংস্কার করা হবে বলে এরকম একটা প্রত্যাশার কথা দেখেছি নানা পদক্ষেপ। সেখানে কি মনে হয় যে পুলিশের প্রতি মানুষের সেই আস্থা ফিরে এসেছে? আস্থা বিগত কয়েক বছর এসেছে বলা যাবে না, মানে ফিরে আসছে বলে আমরা দাবি বলতে পারি আর কি, যে ফিরে আসতেছে, কিন্তু ফিরে আসেনি, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখনো হয়নি, বাট ইট স্টিল কন্টিনিউয়াস টেন্সের পর্যায়ে আছে। তবে এটা ঠিক যে বর্তমান সরকার বা সরকার প্রধান যিনি যেভাবে চাইছেন বা যেভাবে করতে চাচ্ছেন, তাতে করে যদি আমরা আশাবাদী, যেটা হয়তো প্রত্যাশা অনুযায়ী একবার প্রত্যাশা পূরণ না হলেও আমাদের একটা যেটা বলি সহনশীল পর্যায়ে হয়তো ইনশাল্লাহ চলে আসবে বলে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত। বাট তারপর আবার ইটস টু আর্লি টু কমেন্ট, যেহেতু মাত্র সরকারের বয়স 6 মাস, আরও কিছুদিন গেলে হয়তো বোঝা যাবে। বুঝতে পারছি, আমরা আসবো আরও এই আলোচনায়। জনাব নূর খান আমার হাতে বাঁ পাশে রয়েছেন, মানবাধিকার কর্মী। জনাব নূর খান, পুলিশের প্রতি একটা অনাস্থা দীর্ঘ সময় দেখা গেছে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে আমরা দেখেছি যে ইউনিফর্মের পরিবর্তন ঘটেছে, আমরা দেখেছি যে র্যাবকে বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের একটা ঘোষণাও চলে এসেছে। বিগত কয়েক মাসে বা কয়েক বছরে যে ঘটনাগুলো বিশেষ করে আলোচিত হয়েছে, সেটা ধর্ষণের হোক, সেটা নারী ও শিশু নির্যাতন হোক, সেটা সর্বশেষ রংপুরে শিক্ষক পরিবার যে গণপতি চক্রবর্তী 4 জনকে যে আলোচিত যে ঘটনা, 4 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মানুষ যে আস্থা খোঁজার জায়গা খুঁজছিলেন এবং দেশে যে শান্তি শৃঙ্খলা নিয়ে
আশাবাদী হয়েছিলেন, প্রত্যাশা করেছিলেন, সেই জায়গাটায় গত 6 মাসের চিত্রটা কেমন আপনার চোখে? দেখেন, এই যে ঘটনাগুলির যে বর্ণনা দিলেন, বিশেষ করে সর্বশেষ রংপুরের ঘটনা, শিক্ষক গণপতি যে ঘটনাটা বর্ণনা করলেন, এবং আসিয়ার রেপের ঘটনা বা অন্যান্য যে ঘটনাগুলি গত 6 মাস বা 1 বছরে সংগঠিত হয়েছে, এগুলো কিন্তু ওই যে আস্থার জায়গায় সংকটে ফেলে দিচ্ছে। মানুষ যে একটা আস্থা করবে এই ধরনের ঘটনার কারণে সেই আস্থার জায়গায় একটা সংকট তৈরি হচ্ছে। আরেকটা জিনিস নতুন উপসর্গ যোগ হয়েছে 5ই আগস্টের পর, যেটাকে কেউ কেউ এইভাবে বর্ণনা করতে চাচ্ছেন যে এই যে মব ভায়োলেন্স, যেটা মব সন্ত্রাস, এইটাকে কেউ কেউ মনে করছেন যে আন্দোলনের অংশ। কিন্তু আসলে মব সন্ত্রাস আর আন্দোলন কিন্তু দুইটা একেবারেই আলাদা জিনিস। এবং 5ই আগস্টের পর আমরা দেখেছি সেটা হচ্ছে কিছু দুষ্কৃতিকারী, একেবারে দুষ্কৃতিকারী শব্দই বলা যায়, বা কিছু মানুষ যারা নিজেরা সংগঠিত হয়েছে, গ্রুপ তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় যে আক্রমণ করেছে, বাসাবাড়িতে গিয়েছে এবং তৎকালীন স্বৈরাচার সরকারের দোসর বা তাদের লোক হিসাবে চিহ্নিত করে তাদেরকে মারধর করে টাকা পয়সা নিয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে পুলিশের হাতে মারধর করার পর দিয়েছে। এবং আমরা দেখেছি আদালত পাড়ায়ও একই ঘটনা। এইটার মধ্য দিয়ে মানুষের ভিতর কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে। মানুষ তো 5 তারিখের পর মানুষ মানে অনেক আশা ভরসার জায়গায় মানুষের ভিতর তৈরি হয়েছিল। মানুষ অনেক কিছু আশা করেছিল এবং মানুষ মনে করছিল যে ক্রমান্বয়ে ওই জায়গাগুলিতে তারা ধাপে ধাপে এগিয়ে আসবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আর নির্বাচিত সরকারের উপর তো মানুষের আস্থা আরও অনেক বেশি থাকে, এবং সেটা ছিল। তবে এই মুহূর্তে মাত্র 6 মাস কয়েকদিন হলো, এই মুহূর্তে চূড়ান্ত মত দেওয়াটা খুব কঠিন। তবে আরও কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। যে ধরেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী হচ্ছে পুলিশ, আমি তার কাছে সেবা পেতে চাই, আমার জীবনের নিরাপত্তা থেকে শুরু করে 5 টাকা পকেট থেকে চুরি হলে আমি তার কাছেই যাই। তার মানে প্রতিনিয়ত আমার তার সাথে ইন্টারাকশনের সুযোগ আছে, রাস্তা থেকে শুরু করে থানা পর্যন্ত। আর আমার বাসায় গ্যাস লাইন বা কারেন্ট, এটা তো সেবামূলক প্রতিষ্ঠান, তাদের সাথে আমাদের কতটুকু সম্পৃক্ততা আছে, সেটা হচ্ছে বিল নিয়ে কোনো ঝামেলা হইলে যাওয়া, এবং সেখানে আমার যাওয়াটার মধ্য দিয়ে হয়তো আমি আর্থিক কিছু ক্ষতির সম্মুখীন হয়ে ওইটা কাভার করতে পারি। কিন্তু পুলিশের কাছে যখন আমি যাই, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষাটা অনেক বেশি থাকে। কারণ আমার ওই যে জীবনের নিরাপত্তাটা কিন্তু, মানে আমার সবচেয়ে প্রিয় সম্পদ আমার জীবন, সেই জীবনের নিরাপত্তাটা কিন্তু আমি খুঁজি পুলিশের কাছে। ফলে পুলিশকে যখন আপনি আমার জীবনের নিরাপত্তা হরণকারী হিসাবে নিয়ে আসতেছেন, পুলিশকে যখন জনগণের বিপরীত মেরুতে দাঁড়া করিয়ে আপনি যখন আপনার ক্ষমতা স্থায়ী, মানে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, ক্ষমতার ব্যাপারে কেউ যাতে প্রশ্ন না তুলতে পারে, যৌক্তিক কথা যাতে না বলতে পারে, সেই ব্যাপারে যখন আপনি পুলিশকে ব্যবহার করেছেন 15 বছর, 15.5 বছর, তখন কি দাঁড়িয়েছে? তারা আগে পিছে যে ব্যবহার করেন নাই তা না, কিন্তু এই 15-15.5 বছর ব্যাপকভাবে, ব্যাপক মাত্রায় ব্যবহার করেছেন। এবং ব্যবহারের ক্ষেত্রটা কি? আপনি নিজস্ব একটা বলয় তৈরি করেছেন পুলিশের ভিতর, চক্র, দলীয়, আঞ্চলিক প্রভাব দিয়ে হোক, দলীয় প্রভাব দিয়ে হোক, এটা করেছিলেন। করার ফলে হচ্ছে কি, পুলিশের ভিতর যাদের স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিক মানে উপায়ে যাদের প্রমোটেড হওয়ার কথা ছিল, যাদের পদায়ন হওয়ার কথা ছিল, সেইখানে কিন্তু ব্যত্যয় ঘটছে। ঘটার ফলে এবং সেখান থেকে মানুষের অনাস্থা তৈরি হয়েছে। অনাস্থা আপনি কি মনে করছেন যে সেই অনাস্থা এখন পর্যন্ত? আমি আপনাকে বলি, এই যে সমস্যাগুলি মানুষ দেখেছে পুলিশকে দিয়ে, সেই জায়গার থেকে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে সরকার ওই যে একটা জিনিস, যে 6 মাস বয়স হয়েছে, 6 মাস কয়েকদিন, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর বা 2 বছর, একটা জিনিস আপনাদের মনে রাখতে, মানে আমাদের মনে রাখতে হবে যে 15 বছরের যত রিক্রুটমেন্ট, 15 বছরের যত পদায়ন, 15 বছরের যাদেরকে রিক্রুট করেছেন, তারা এএসপি থেকে শুরু করে, যে মানে বিসিএস দিয়ে যারা ঢুকেছেন, তারা এএসপি থেকে শুরু করে ডিআইজি বা এডিশনাল আইজি পর্যন্ত হয়ে গেছেন। ফলে প্রফেশনালিজম যাদের ভিতর ছিল, তাদের বড় অংশ কিন্তু এই ইয়ের ভিতরে, মানে চেইন অফ কমান্ডের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তাদের অবস্থান ছিল না। ফলে আপনি এখন যখন নতুন করে পদায়ন করছেন,
এই জায়গাতে একটা ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতিটা হচ্ছে তারা যেহেতু সব লেভেলে কাজ করে আসেন নাই, ফলে তাদের কিন্তু একটা দক্ষতার ঘাটতি থাকছে। ফলে আমরা যে জিনিসটা দেখি, আগেও দেখেছি এখনও দেখছি, সেটা হচ্ছে এক সময় ছিল সরকারের শেখানো বক্তব্য দিত, এখন হয়তো কিছু সহজ সরল বক্তব্য বা বোকামির বক্তব্য আমরা হয়তো দেখতে পাবো। ফলে জিনিসগুলি জটিল হয়ে যাচ্ছে, আস্থার সংকট তৈরি হয়ে যাচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে। এই বাহিনীটিকে বা জনগণের আস্থার জায়গাটাকে দৃঢ় করার জন্য যেই পদক্ষেপগুলি মানে সরকারের নেওয়া দরকার, কারণ এটা নির্বাচিত সরকার অলরেডি 6 মাস চলে গেছে, আমরা দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখতে চেয়েছিলাম। ধরেন পুলিশের এই যে যেই সংকটের কথা বললাম, যে দুর্বলতার কথা বললাম, এইটাকে কাটিয়ে তোলার জন্য আপনার তো সোর্স ছিল, এমন না যে রিসোর্স নাই। আপনার কাছে মেধাবী অফিসারদের তালিকা নাই, আপনাদের কাছে অবসরপ্রাপ্ত বা আপনাদের মনোভাবাপন্ন লোকজন যারা একটা অভিজ্ঞতার ভিতরে ছিল পুলিশ বাহিনীতে, গত সরকারের আমলে যাদেরকে আপনি সরিয়ে রেখেছিলেন, সরিয়ে দেওয়া হয়েছে, তাদের মতামত তো নিতে পারেন। আমি একেবারে সংস্কারের ব্যাপারে তো কয়েক ধাপে দেখাও গেছিল, যে ধরেন পদায়নের কথা বলছেন, বদলি করার কথা বলেন। সংস্কারের জায়গা আপনি মনে করতেছেন ওইটা বড় একটা বিষয়, ওইটা হয়ে গেলে আমি হয়তো পুলিশকে ঠিকভাবে মানে আমার পক্ষে রাখতে পারবো না। ধরেন বুঝতে পারছি, সেই ক্ষেত্রে তো আপনি এই জায়গাটা তো সাহায্য নিতে পারতেন। যারা আপনি জানেন যে অফিসারগুলো যারা আপনার মতের সাথে মিল আছে, কিন্তু পেশার জায়গায় তাদের কোনো দক্ষতার ঘাটতি নেই, এই ব্যাপারটা একটু ব্যবহার করেন। জনাব খান সাইদ হাসান, আপনার কাছে যেতে চাই। জনাব নূর খান বলছিলেন যে সংস্কার বলেন বা সেখানে অনেক আমরা দেখেছি যে পদায়ন হয়েছে। সংস্কারের কথা যখন বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, সেখানে এমন কিছু মানুষেরও হয়তো জায়গা হয়েছে যেটা বলছেন যে পূর্বে তাদের অভিজ্ঞতা নেই। সেইগুলোর জন্য কি একটা কারণ যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি, যদিও সরকার থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই অনুকূলে, আগের থেকে যে ক্রাইম সিন সেগুলো কমেছে বা যত রকমের অপরাধ সেই অপরাধ কমেছে? ধন্যবাদ। নূর খান ভাই যেটা বলতে চাইলেন, আমি ওনার কথা তো ক্লিয়ার হলো না, মানে বুঝতে আমি যতটা বুঝলাম আর কি, সেটা হলো যে ওই যেটা বলেন যে গত 16 বছরে, ধরেন 2009 সালে যে অফিসারটি এএসপি বা অ্যাডিশনাল এসপি ছিল বা এসপি ছিলেন হয়তো নতুন প্রমোশন পেয়ে, তারপরে তো ওই রাজনৈতিক কারণে তাদেরকে যতই পেশাগত জ্ঞান যাই থাকুক না কেন, তাদেরকে সাইড করে দিয়ে তাদের দলীয় লোকজনকে মানে র্যান্ডম রিক্রুটমেন্ট করে তাদেরকে ওখানে বসিয়েছে। তো যাই হোক, এদের 15 বছর এভাবেই ছিল। এখন পুলিশের মূল কাজটা তো হলো অ্যান্টি ক্রাইম ওয়ার্ক। আপনার অপরাধ প্রথম কথা হলো নিয়ন্ত্রণ করতে হবে, যদি কোনো কারণে নিয়ন্ত্রণ সম্ভব না হয় তাহলে উদ্ঘাটন করতে হবে, যে কাজটা কে করেছে প্রথমে তাকে বিচারে আনতে হবে। এছাড়া আপনার পুলিশের অন্যান্য যেগুলো ব্রাঞ্চ দেখেন, এগুলো আমরা বলি যেটা মূল মানে ওই মূল কাজটা কিন্তু আপনার ক্রাইম ডিটেকশন এবং ক্রাইম প্রিভেনশনটা যেটা থানা পুলিশ করে থাকে বা এটা করে থাকে। এখন এই যে যারা উনি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা মনে যদি ভুল হয় মনে হয় আপনি আমাকে করে দিন, আমি যেটা বুঝতে পেরেছি আর কি সেটা, তো যেমন ওই সময় যারা ধরেন এএসপি অ্যাডিশনাল এসপি ছিলেন, তারা ওইভাবে অ্যান্টি ক্রাইম ওয়ার্কের সাথে পরবর্তীতে আর যুক্ত হয় নাই। 5ই আগস্টের পরে এসে যখন তারা চাকরিটা ছিল, তাদের সিনিয়রিটি ছিল, যেহেতু তারা ডিপ্রাইভ ছিলেন বা তাদের ডিউ টাইমে প্রমোশন হয় নাই, ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে ডিউ কোর্সে তাদেরকে প্রমোশন দিয়েছে। বুঝতে পারছি, সেটা তো কাঠামোগত একটা ব্যাপার আছে। প্রমোশনটা যেটা উনি বলতে যাচ্ছেন যে ওই যে অভিজ্ঞতাটা, কিন্তু মানে পরিস্থিতি তো থেমে নাই, দেশে তো ঘটনা ঘটছে। আমরা এই যে ধরেন রংপুরের যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন, আপনার মন্তব্যটা কি হবে? রংপুরের ঘটনা যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে পুলিশ একটা জায়গায় ব্রিফ করেছে, সেখানেও দেখা যাচ্ছে যে ওখানকার সাধারণ মানুষ পুলিশের সেই ব্রিফে আস্থা রাখতে পারছে না। তারা সরাসরি বক্তব্যে বলছে যে আমরা পুলিশের ব্রিফিংয়ে আস্থা রাখতে পারছি না, বা তারা হয়তো অবিশ্বাস করছেন। তারা বলছেন যে সেটা কিভাবে আরো অধিকতর তদন্ত করা যায়, যদিও তদন্ত চলছে এখন, সেটা নিয়ে আমরা হয়তো মন্তব্য করতে যাব না। আপনার এই পুরো পর্যবেক্ষণটা একটু জানতে চাই। পর্যবেক্ষণটা হলো যে আমি ব্যক্তিগতভাবে একটু বলি। ব্যক্তিগতভাবে যিনি পুলিশ কমিশনার মাহবুব সাহেব, ওনাকে আমি চিনি এবং আমার সাথে কিছুদিন কাজও করেছে। এই যে নূর ভাই বললেন, এটা কিন্তু অন্যতম কারণ। উনি ছিলেন অ্যাডিশনাল এসপি, এরপরে আর বেচারা প্রমোশন কিছু পায়নি, কোনো পোস্টিংও পায়নি। এরপরে ওই 5ই আগস্টের পরে উনি অ্যাডিশনাল ডিআইজি হলেন, ডিআইজি হলেন, ঢাকা রেঞ্জে কিছুদিন থাকলেন, তার পুলিশ কমিশনার হলেন। এখন এরকম একটা ঘটনা তো খুবই সেন্সিটিভ ঘটনা, 4 জন মানুষ একসাথে, তারপরে আবার মানে মাইনরিটি ইত্যাদি নানা ধরনের জটিলতা আছে। তো তাতে করে ও যে দুজনকে অ্যারেস্ট করেছে, তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছে তার প্রেক্ষিতে উনি কথাগুলো হয়তো বলে ফেলছে। তবে হ্যাঁ, এটা যদি ওই অভিজ্ঞতা সমৃদ্ধ থাকতো তাহলে পরে কিন্তু এই কথাটা অন্য ভাই বলতে পারতো, এত কনক্লুসিভ না বলে যে ঠিক আছে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি,
তাদের সাথে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আমরা কিছু তথ্য পেয়েছি, তদন্তের স্বার্থে এখন আমরা সবটা ডিসক্লোজ করছি না, আমরা আস্তে আস্তে করছি, যেটা এখন বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো ওইটা হতে পারে যে ওর যে কোনো সদিচ্ছার অভাব ছিল বা অন্য কোনো মোটিভেটেড হয়ে বলেছে, এটা আমি মনে করি না, অন্তত ব্যক্তিগতভাবে আমি ওনাকে যতটা আমি চিনি। কিন্তু ওই যে হতে পারে যে ওই বলার সময় একটু ওইভাবে বলে ফেলেছে, এই জন্যে। আদারওয়াইজ এখন যেটা বলা হচ্ছে যে না ঠিক আছে, আমরা তদন্তে আমরা দেখতে পাচ্ছি, কারণ একটা ঘটনা তো, এরকম একটা সেন্সিটিভ ঘটনা তো একদিনের হঠাৎ করে হয়নি। এটা যারা প্ল্যান করেছে, তারা প্ল্যান করেছে, বাস্তবায়ন করেছে, তারপরে আবার সেটাকে এসকেপ করেছে। তো এটা তো রাতারাতি দুজন লোককে ধরে অ্যারেস্ট করে সাথে সাথে পাওয়ার কথা না। তাই ওই যে একটু বেশি মানে উচ্ছ্বসিত হয়ে হয়তো বলে ফেলেছে, এটা আমার কাছে মনে হয় আর কি, যে হয়তো বিকজ অফ দ্য ল্যাক অফ এক্সপিরিয়েন্স। আদারওয়াইজ ওর কিন্তু এমনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যে করা, এটা আমার কাছে, আমি যতটুকু শুনেছি অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি, আমার কাছে সেটা মনে হয়নি। এটা একটু হয়তো এখানে একটু যোগ করতে চাচ্ছি, Please. এটাই। সেটা হচ্ছে, দেখেন, খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এইটার শুরু থেকে যখনই তাদের কাছে ঘটনাটা গেল যে 4টা মানুষ এবং সংখ্যালঘু পরিবার, খুবই সতর্ক হওয়ার বিষয় ছিল। পুরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করা সম্ভব ছিল, কারণ পুলিশের কাছে তো সব ধরনের জিনিস আছে, আর এখন তো মোবাইল ফোন তো যথেষ্ট, একদম প্রতিটি পদক্ষেপ ভিডিও ধারণ করতে পারতেন। 1, 2 নাম্বার হচ্ছে আমাদের মনে রাখতে হবে এমন একটা সময় আমরা বাস করছি। কিন্তু তদন্তের প্রক্রিয়া কিভাবে তারা হ্যান্ডেল করবে সেগুলো তো ট্রেনিং তাদের তো পাওয়ারই কথা। আমি আপনাকে একটু বলি, একটু ধৈর্য ধরে শুনতে হবে। যেমন ধরেন, এটা তারা ধারণ করতে পারতেন, তারপরে সিন যেগুলি ক্রাইম সিন, এগুলি যাতে সংরক্ষণ করা যায় পুরা মাত্রায়। যে প্রশ্নটা আসছে ধুয়ে মুছে ফেলা হয়েছে, আমি জানি না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বলা হচ্ছে এবং এটা খুব স্ট্রংলি বলা হচ্ছে। এটার রেকর্ডটা রাখা, তারপর তার কথা মতো যে জায়গা থেকে বালুর তল থেকে গহনা, এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস উদ্ধার হয়েছে, তার দেখানো মতে সেইটা রেকর্ডে থাকা উচিত ছিল। পুলিশ কিন্তু অনেক ঘটনায় আমি দেখছি যেগুলি রেকর্ড করে, কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কিন্তু ওই রেকর্ডটা প্রকাশ করছে না। তারপরে স্থানীয় লোকের সাক্ষী সাবুদ, এগুলি অনেক জায়গাগুলিতে খুব তড়িঘড়ি করে বিষয়টা সামনে নিয়ে আসার কারণে মানুষের ভিতর, কারণ আগের ইনভেস্টিগেশন, আজ থেকে 10 বছর আগের ইনভেস্টিগেশন আর এখনকার ইনভেস্টিগেশনের ভিতর একটা পার্থক্য হচ্ছে, আগে 10টা চোখ দেখতো, এখন 10 লাখ চোখ দেখে। ফলে এখন এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে বিচার বিশ্লেষণ করে। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম খেয়াল করে থাকেন, তাহলে কি কি বিষয় আসছে? জমির দখলের বিষয় আসছে, উগ্রবাদের বিষয় আসছে, তারপরে এই মাদকের বিষয় আসছে। একটা জিনিস তো সত্য, আপনি চিন্তা করেন তো, মানুষ যে প্রশ্নটা করছে এটা তো মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন না। যেমন 2 জন মাদক খেতে আসছে, পূর্বাপর কোনো কিছু নাই, হঠাৎ করে তারা ধরে মেরে ফেললো, একজন দেখছে, তারপরে আবার নিচে যে আরো আরো আরো, এই যে প্রশ্নগুলি, তারপর শশা খেলো, তারপরে খেলো, তার আবার খেজুর খেয়েছে, গোসল করলো, তো তার তো অনেক জায়গায় সিগনেচার থাকার কথা, অনেক জায়গায়। আমি জানি না সেটা পুলিশ কিভাবে হ্যান্ডেল করছে, তবে অবশ্যই একটা জায়গা ভুল হয়েছে আমার ধারণা, সেটা হচ্ছে অতি অল্প সময়ের ভিতর সহজ সরলভাবে কথাগুলি বলে ফেলছেন। আজকে যেটা তদন্তের বেলায় বলছেন, এটা শুরুতেই যদি বলতেন, তাহলে এই মানুষের ভিতরে এই দ্বিধা দ্বন্দ্ব, এই প্রশ্নগুলি আসতো না। এবং এখন তো প্রশ্ন খুব ভয়াবহ রকমের আসছে। আমাদের এই সংখ্যালঘু হওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, আমাদের দেশে যেমন 10 রকমের দিক বিবেচনা হচ্ছে, দেশের বাইরে থেকেও বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রচার করছে। যেমন ধরেন, যারা পালিয়ে আছে দেশের বাইরে, স্বৈরাচারের সদস্য, তারা একভাবে বিব্রত করছেন। পুলিশের সাবেক কর্মকর্তা যারা পালিয়ে আছেন ইন্ডিয়ায়, তারা একভাবে করছেন। ইন্ডিয়ার মিডিয়া একভাবে করছেন। তো এই সব কিছু মিলিয়ে এই জিনিসটা কিন্তু শেষ পর্যন্ত মিডিয়া ট্রায়ালের দিকে যায় কিনা আমার সন্দেহ আছে। মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, এছাড়া একটা তথ্য আপনাদের দুজনের কাছেই জানতে চাই এই ব্যাপারে। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সের একটা তথ্য বলছে যে মে মাস থেকে জুলাই মাস 3 মাসেই সারা দেশে 934টা খুনের মামলা ঘটেছে। এছাড়াও অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো পুলিশের রেজিস্টার ছাড়াও ঘটনা রয়েছে। দুজনের উত্তর থেকে একটু দেখেন, হত্যাকাণ্ড সাধারণত কাজের অভিজ্ঞতা কম অথবা তড়িঘড়ি করে রিয়াকশন দিয়ে দিয়েছে, সেটা বলে কি যথেষ্ট হবে এই ব্যাখ্যাটা? বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ে কি সন্তুষ্ট থাকা সম্ভব? এই যে পরিসংখ্যানটা দিয়েছেন, এই পরিসংখ্যান দিয়ে তো আসলে বলা যাবে না, কারণ এই পরিসংখ্যানটা দেখা যাবে আগের চেয়ে সামান্য কম বা বেশি হবে। কারণ সংখ্যা, কিন্তু সংখ্যাগত দিক দেখলে আপনি ওইটাকে করতে পারবেন না। কিন্তু যেই জায়গাটা
হয়েছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত সবচেয়ে বড় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে নির্ভরের জায়গাটা হচ্ছে পুলিশ। সেই পুলিশ যে ঘুরে দাঁড়িয়েছে বা সেই পুলিশ যে সেরকম একটা পরিবেশ পেয়েছে যে পরিবেশে সুন্দরভাবে কাজ করা যায় সুষ্ঠুভাবে, এটা কিন্তু হলপ করে আমাদের বলার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে আমাদের ভিতরও এক ধরনের উগ্রতা, আমাদের ভিতরও কিন্তু যারা একটু উগ্র চিন্তা করে তাদের ভিতর এক ধরনের উগ্রতা কিন্তু আমরা লক্ষ্য করছি। তারপরে রাজনৈতিক দলের ভিতর অভ্যন্তরীণ কোন্দলে মৃত্যুর সংখ্যা কিন্তু কম না, এটাকে আপনি উড়িয়ে দিতে পারেন না। তারপর দখলবাজি, চাঁদাবাজি, এই সব জিনিস রয়েছে। ফলে এই সব জিনিসকে নিয়ন্ত্রণে নিতে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতির দিকে যাচ্ছে, কিন্তু আমরা যে আকাঙ্ক্ষা করছি সেই জায়গাটিতে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি সে তো আমি এতক্ষণ বললাম। তো এর ফলে আপনি দেখেন এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে রেপের ক্ষেত্র বলেন আর মব সন্ত্রাসের কথা বলেন বা সংখ্যালঘুদের উপরে এই ধরনের যে ঘটনাগুলি ঘটছে, রংপুরের ঘটনাটা তো শেষ না, এরপরও একটা ক্রাইমের ঘটনা আমরা দেখেছি। আমি এখন পর্যন্ত যেটা মনে করছি সেটা হচ্ছে যে এই ঘটনাগুলিকে যদি দ্রুততম সময়ের মধ্যে শুধু দ্রুততম সময় বললে হবে না, যৌক্তিক সময়ের মধ্যে এই ঘটনা উন্মোচন করে যদি বিচার কাজটা শুরু করা যায়, বিচার সম্পন্ন করা যায়, তাহলে কঠিন একটা বার্তা সমাজে যাবে এবং সেইটাই পারে একমাত্র আপনাকে একটা সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে। আপনার মনে রাখতে হবে যে শুধু পুলিশকে দোষারোপ করে কিন্তু আমরা পার পাবো না। আমাদের নিম্ন আদালতগুলির অবস্থা কি, অন্য আদালতগুলির কথা বলতে চাচ্ছি না, তবে এটা তো ঠিক যে ফ্যাসিজমের সময় আমরা তো জানি যে আদালতে উত্থাপন করা হয়েছে, তার আগেই ফোন চলে আসছে গোয়েন্দাদের কাছ থেকে। এটা তো অস্বীকার করার মতো কোনো পথ নাই এবং এজলাস থেকে নেমে এসে সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনা আমরা জানি, একেবারে নাম ধরে উদাহরণ দেওয়া যাবে। সুতরাং সেই জায়গা থেকে আপনাকে এখন একটা শৃঙ্খলার ভিতরে আনা, একটা নিয়মের ভিতরে আনা, এটা কিন্তু আমরা যত সহজে আলাপ করতে পারবো টকশোতে, বিষয়টা কিন্তু তত সহজ না। বুঝতে পারছি। জনাব খান সাইদ হাসান, আমি ওনার সাথে একটু 2 মিনিট করি। সেটা হলো যে যে পুলিশের যে কাজ আর কি, যেটা মেইনলি প্রথম বললাম প্রিভেনশন এবং দেন ডিটেকশন এবং পানিশমেন্ট ইনশিওর করা। প্রিভেনশনের ক্ষেত্রে আমি বলতে পারি যে 80% রেসপন্সিবিলিটি পুলিশের আপনি দিতে পারেন, কিন্তু যদি ঘটনা ঘটে যাওয়ার পরে সেটাকে ডিটেক্ট করে তাকে পানিশমেন্ট দেওয়া পর্যন্ত এইটার ক্ষেত্রে পুলিশের একার কিছুই করা থাকে না। পুলিশের সেক্ষেত্রে কন্ট্রিবিউশন বলতে পারবে 20%, আর বাকি 80% হয়ে যায় প্রসিকিউশন এবং জুডিশিয়াল সিস্টেম, যা আদালত, প্রসিকিউটার্স এবং পুলিশ, ডাক্তার, অনেক কিছু ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি ডিটেকশন এবং পানিশমেন্ট এনশিওরের ক্ষেত্রে কিন্তু শুধু পুলিশকে না, পুরো জুডিশিয়াল সিস্টেমটাকেই আমাদেরকে ওইভাবে করতে হবে। আপনারা তো পত্রপত্রিকায় আমরা দেখে থাকি এবং যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এখন আমি উইথ অল রেসপেক্ট আমি ওইটা রেফারেন্সই বলছি, আমি সত্য মিথ্যা জানি না, আপনারা হয়তো দেখবেন যে সবচেয়ে বেশি জামিন হয় হলো মাদক দ্রব্য আইনে। এবং আমাদের ওই যে একজন পুলিশ অফিসার সেদিনকে সাক্ষাৎকার দিচ্ছিল যে ওই মাদকের মামলা তাদের জামিনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বরঞ্চ অন্যান্য ক্ষেত্রে যেগুলোতে খুব সিলি, ইভেন ব্যাংকের আপনার চেক ডিজনার নিয়ে মামলা, সেগুলোতে জামিন হচ্ছে না, কিন্তু ওগুলো জামিন হয়ে যাচ্ছে। তো এগুলোর এর মধ্যে আপনার প্রসিকিউশন, তারপরে যেটা উনি বললেন নিম্ন আদালত ইত্যাদির একটা ভূমিকা তো থাকতেই হবে এটা। আর হায়ার কোর্টে যেটা বলেন, হায়ার কোর্টের ব্যাপারে তো আমাদের কথা বলার একটু আছে। আমি নিজে ভিক্টিমাইজ হিসেবে বলছি যে আমি 21শে আগস্টে মামলার আসামি হিসেবে যখন আমার 4 বছরের আমার কনভিকশন হয়েছিল এবং এটা বেলেবল অফেন্স, আমি যখন বেলের জন্য হাইকোর্টে প্রেয়ার করতো আমার লয়ার, তখন কোর্ট বিব্রত বোধ করতো, শুনতো না। আপনি টেলিফোনের কথা তো বলেন অনেক পরে, মানে এটা নিজে থেকে মোটেই তারা বলতো না, এটা আপনি অন্য করে আমি শুনবো না। তো তাহলে আপনি এরকম ব্যাপারগুলো তো এরকম হয়ে গেছিলো। সেইখান থেকে একটা স্ট্রিমলাইন হতে একটু সময় লাগবে। তারপর তো ইনার সমস্যাগুলো কিছু আছে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য এই সমস্ত কারণেই আমাদের যে প্রত্যাশা, কিন্তু আমরা তো প্রত্যাশা করছি, আমরা 16 বছর এরকম ফ্যাসিজমের মধ্যে ছিলাম, কষ্টে ছিলাম, কাজে এখন একটা গণতান্ত্রিক সরকার এসছে, কাজে আমাদের সমস্ত কিছু রিলিফড হয়ে যাবে, এটা আমরা মনে করি। যে আমাদের প্রত্যাশা যেহেতু হচ্ছে না। আর যেটা আপনি ফিগারের কথা যেটা বললেন 974, যে আমাদের নূর ভাই যেটা বললেন, যে এটা কিন্তু খুব এটা খুব কম বেশি না। আপনার 18 কোটি দেশের মানুষের যেখানে এত অভাব, অনটন, দুর্ভিক্ষ, মাদক, এত কিছুর মধ্যে এই ফিগারটা কিন্তু ওই রকম কিছু না। কিন্তু এখানে যেটা হচ্ছে আমাদের দেশে যেটা আছে, আমরা যেটা মনে করি, আমাদের ক্রাইমের চাইতে আমাদের ফিয়ার অফ ক্রাইমটা বেশি আমাদেরকে আতঙ্কিত করে ফেলে। কেন? আমাদের এখানে পৃথিবীতে
আমেরিকাকে যদি আমরা মডেল ধরি, সেখানেও কিন্তু স্কুলের মধ্যে ঢুকে গোলাগুলি করে মানুষকে মেরে ফেলতেছে, বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। কিন্তু ওখানকার মানুষ তাদের প্যানিকড হয় না কেন? ওরা মনে করে যে যে কাজটা করেছে তার বিচার হবে এবং তার শাস্তি নিশ্চিত হয়, এটা কেউ তাকে ঠেকাতে পারবে না। কিন্তু আমাদের দেশে হলো যে আল্লাহ ওই কাজটা করেছে, ও তো অমুকের আত্মীয়, অমুকের প্রিয়, অমুকের তমুক, কিন্তু এই যে আমরা ভয় পাই। বুঝতে পারছি, কিন্তু এই যে 5ই আগস্টের পরবর্তী যে সময়টা সাধারণ মানুষ প্রত্যাশা করেছিল, সেটা সংস্কারের মধ্যে দিয়ে হোক বা নির্বাচিত সরকারের কাছে হোক, অপরাধ তো থেমে নেই। এবং অপরাধ শুধুমাত্র যে মার্ডার বা খুনের ঘটনা তাও তো ঘটছে তা না, বিভিন্ন জায়গায় ধরেন যে সেটা ধর্ষণের ঘটনা বলি, সেটা আমরা চুরি ডাকাতি ছিনতাই বলি, সেটা নিয়ে তো মানুষের আতঙ্কিত হওয়া তো হ্যাঁ, যৌক্তিক। কারণ আপনি আছে। কি বলেন? শুধু পার্থক্যটা আমি বলবো সেটা হলো যে ওই সময় গভর্নমেন্ট বা যারা রাষ্ট্র পরিচালক ছিল তারা নিজেরা কাজগুলো করাতো। এখন সেটা থেকে হয়তো বর্তমান সরকার সেটা থেকে বিরত আছে, কিন্তু অন্যান্য যে সমস্ত যে আপনার ক্রিমিনালস বা যে ফ্যাক্টরসগুলো সাধারণত ক্রিমিনাল ক্রাইমের ক্ষেত্রে ঘটে থাকে, সেই ফ্যাক্টরসগুলো তো এখনও দূরীভূত হয় নাই। এখন শুধু একটু কমেছে, যেটা বললাম যে নূর ভাই তো আরও ভালো বলতে পারবে, সেটা এটা জানে যে কীভাবে তখন রাষ্ট্রীয় যে আপনার মানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকে দিয়ে কীভাবে মানুষকে অপরাধ করা হতো, খুন করা হতো, গুম করা হতো, সেই জিনিসটা এখন রাষ্ট্রীয়ভাবে হয়তো নাই, কিন্তু অন্যান্য ফ্যাক্টরসগুলো থাকার কারণে তো একটু আছে। তারপরেও আমি একজন আবারও বলছি যে আমি আমার মানে জনগণের মানুষের পিপুল মানে মেম্বার অফ দ্য পিপুল হিসাবে বা সিটিজেন হিসাবে আমিও প্রত্যাশা করি যে না আরেকটু ভালো হওয়া উচিত ছিল। বিকজ আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে যারা আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে, আপনি ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, ইভেন থাইল্যান্ড ওরাও তো আমাদের সাথে এখন অনেক ভালো অবস্থা আছে। ওরা হলে আমরা কেন পারছি না? এই প্রত্যাশা তো আমারও আছে। আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে ফ্যাসিস্ট আমলে তাদের যারা নীতি নির্ধারক ছিল তারা যেভাবে কথা বলতো, কথার ধরন, বলার ধরন কিন্তু খুব বেশি পার্থক্য হয়নি। ডিজোন করা আসলে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে দৃশ্যত এটাকে ওন করে এগোনো উচিত, যে আমি এটাকে প্রিভেন্ট কী করে করতে পারি বা এটা যাতে আর না ঘটে। অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা, এই জায়গা থেকে আমরা এখনও বেরিয়ে যেতে পারিনি। যেমন ধরুন গুমের ঘটনা তো সবচেয়ে মানে গত 15 বছরের সবচেয়ে বড় ক্রাইমটা ছিল গুম। এই সরকারের এই 6 মাসের ভিতরে কিন্তু আমরা একটা রিপোর্টেড কেস আছে, অর্থাৎ ফ্যামিলি মেম্বার দাবি করেছে, মিরাজ শেখের ঘটনা, এবং আজকে 4 মাসের উপর হয়ে গেল, এপ্রিলের 10 তারিখ থেকে আজ পর্যন্ত এটা উদ্ঘাটন হয়নি। এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ যেভাবে দরকার ছিল সেটা আমরা দেখছি না। যেটা হচ্ছে ওই কোস্টগার্ডের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে যে ঘটনা কি ঘটছে না ঘটছে, আর একটা হচ্ছে এলাকায় কোস্টগার্ড নেমে এমন একটা অবস্থা তৈরি করছে যে ওখানে স্বাধীনভাবে নির্ভীকভাবে কেউ কথা বলতে চাচ্ছে না। যারা শুরুতে বলেছে যে কথা, এখন তারা সম্পূর্ণ বিপরীত মেরুতে কথা বলছেন। তো এই জায়গাগুলি আসলে সরকারকে তো ভাবতে হবে যে এই জায়গাগুলি যাতে কোনো বাহিনী তৈরি না করতে পারে। কারণ শেখ হাসিনার যখন শুরু, তখন আমরা দেখেছি এরকম 2-1টি ঘটনা ঘটতে ঘটতে পরে কিন্তু একেবারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে নীতি নির্ধারকরা তো ঘটনা ঘটানোর সিদ্ধান্ত দিতেন, পাশাপাশি ঘটনাটাকে সাধারণ মানুষের আড়ালে নিয়ে যাওয়ার জন্য ওই ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে, পরকীয়া করে পালিয়ে গেছে, ঋণগ্রস্ত তাই পালিয়ে গেছে, এই ধরনের কথা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৎকালীন। বলার মধ্য দিয়ে কিন্তু আশকারা, যে বাংলা একটা শব্দ আছে আশকারা, এই আশকারাটা হয়েছে। ফলে আর তারা কিন্তু এই ধরনের ক্রাইম যে বাহিনীগুলি করছিল এটা নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছাও তাদের জাগে নাই বা নিয়ন্ত্রণ নিতে পারেনি। আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে দেখেন, বাংলাদেশের 5ই আগস্ট তো বারবার আসবে না, এই 5ই আগস্টকে কাজে লাগিয়ে সুন্দরভাবে কি করে দেশটাকে গড়া যায় সবাই সম্মিলিতভাবে, সেই জায়গায় কোনো এক জায়গায় আমরা একটা গ্যাপ লক্ষ্য করছি। এবং সেই গ্যাপের কারণে এখন আবার সেই দল বিভাজন জায়গার থেকেই যার যার দৃষ্টিভঙ্গির থেকে সে দেখছে। এবং নতুন নতুন যে আইনগুলি মানে অধ্যাদেশগুলি বাতিল করে আইন করা হচ্ছে, যে প্রস্তাবনা চোখের সামনে দেখছি, সেখানে কিন্তু আমরা মানে আস্থা রাখতে পারছি না যে এই আইনগুলি দিয়ে ওই অপরাধগুলি দমন করা যাবে বা অপরাধীদের চিহ্নিত করা যাবে। যেমন ধরেন মানবাধিকার কমিশন যে আইনটা, সেখানে আগে অধ্যাদেশে ছিল মানবাধিকার কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো গুমের ঘটনার সাথে যুক্ত হয় সেটা তারা তদন্ত করতে পারবেন, কিন্তু এখন বলা হচ্ছে যে না, পুলিশই এটা তদন্ত করবে। তো একটা প্রশ্ন রেখে যায় যে পুলিশের পক্ষে আদৌ স্ববাহিনী বা অন্য বাহিনী, সেনাবাহিনী, নেভি বা এয়ারফোর্স এই ধরনের
অপরাধের সাথে যুক্ত হলে কতটা সম্ভব তাদের। গত 20 বছরে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো রুবেলের ঘটনা পাবো, জালালের ঘটনা পাবো, পানির ট্যাঙ্কির ভিতর যারা ইয়ে করছে, রুবেল, জালাল, এরকম কিছু ঘটনা, অরুণ, এরকম কয়েকটা ঘটনা পাবো। এর বাইরে পুলিশের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা এটার পাবো না। আর আর্মির বিরুদ্ধে তো প্রশ্নই মানে অনেক সীমিত হয়ে যাবে। কারণ আপনারা দেখেছেন যে অনেক আর্মির, সেনাবাহিনীর অনেকেই কিন্তু গুমের সাথে যুক্ত, তারা কিন্তু পালিয়ে গেলেন। পুলিশ কিন্তু ওই ওয়ারেন্ট নিয়ে মানে সেনাবাহিনীর অনুমতি ছাড়া তো কাজ করতে পারে না ওই এলাকায়। ফলে এই যে মানে দুর্বলতাগুলি, এগুলি যখন থেকে যাচ্ছে আইনে, তখন তো আস্থার সংকট তো দাঁড়াচ্ছে, দৃঢ়ভাবে হচ্ছে। আমি এখনও বলবো যে পুলিশের কার্যক্রম মনিটর করার জন্য একটা কমিটি করেন বা একটা সেল করেন, যে সেলে ধরেন ওনাদের মতো যারা পুলিশ অফিসার আছে, যারা এখন একটা বড় সময় যারা পুলিশ বাহিনীর বাইরে রেখেছে কিন্তু অভিজ্ঞতা আছে, তাদেরকে যুক্ত করেন, মানবাধিকার কর্মীদের যুক্ত করেন, সাংবাদিকদের যুক্ত করেন, ওয়াচডগ হিসাবে তারা কাজ করুক। আপনি কিন্তু ওই জায়গাটিতে দৃশ্যত কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন না। আরেকটা জিনিস আপনার ভিতর ভয় কাজ করে যে আপনার আইন যদি কঠিন হয়ে যায় তাহলে বাহিনীগুলিকে মনে হয় পরিচালনা করা আর অসম্ভব হয়ে যাবে। প্রশ্নই আসে না। কারণ আমরা তো দেখেছি 1.5 বছরে তো আমরা গুম নিয়ে যে কাজটা করেছি, তখন তো বাধা আসছে, কিন্তু সেই বাধা তো অতিক্রম করা গেছে। কেন করা গেছে? সেটা হচ্ছে অধ্যাদেশ ছিল, তৎকালীন সরকারের কিছুটা ইচ্ছাও ছিল। এখন যদি আপনি ওইটা না প্রদর্শন করেন তাহলে আপনি ক্রমান্বয়ে এই ধরনের বাহিনীগুলির ইচ্ছার উপর আপনার ইচ্ছাটা চলে যাবে। এই জায়গাটা আপনাকে সতর্ক হতে হবে। বুঝতে পেরেছি। জনাব খান সাঈদ হাসান, বাহিনীর ভেতরেই যখন অপরাধ সংগঠিত হয় বা কেউ অপরাধের সাথে জড়িয়ে যায়, যেমন নূর খানও বেশ কয়েকটা উদাহরণও দিলেন, সেই ক্ষেত্রে তখন বাহিনীর হয়ে বাহিনীর বিরুদ্ধে যখন তদন্ত করতে হয়, সেটাও কি অন্যতম কারণ যে কারণে একটা অনাস্থা তৈরি হয়, বা এরকম খুব একটা আমরা বিচার হতে দেখি না? এটা এখনও ওইভাবে হয়নি। তবে হ্যাঁ, এটা হবেই। এখন আপনার বাহিনীর যারা সদস্য তারা তো মনে করেন পরস্পর সহোদর ভাইয়ের মতো। তো এখন যখন একটা ভাই অন্যায় করে ফেলে বা কোনো খারাপ করে দেয়, আরেকটা ভাইয়ের কাছ থেকে আপনি ওইভাবে আপনি এটা পাবেন না, যেটা তৃতীয় কোনো ব্যক্তি বা নিরপেক্ষ কোনো ব্যক্তি তদন্ত অনুসন্ধান করলে যেটা হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা তো মানে এটার মধ্যে একটা কোনো একটা হিউম্যান সাইকোলজি এইভাবে করে। বুঝতে পারছি। বিরতির আগে যে হত্যার কথা বলা হচ্ছিল, হত্যা ছাড়াও যেমন ধরেন নারী শিশু নির্যাতন, প্রতি মাসে গড়ে 1778টি মামলা। আবার এরকমও অভিযোগও লক্ষ্য করা গেছে যে সাধারণ মানুষের বন্ধু হিসেবে পুলিশ প্রতীয়মান হয়, যেখানে সাধারণ মানুষ কোনো কারণে ক্ষতির শিকার হলে তারা পুলিশের কাছে গিয়ে বা থানায় গিয়ে যেরকম প্রত্যাশা করেছিলেন সেরকম পরিষেবা তারা পাচ্ছেন না, অথবা অনেক সময় দেখা গেছে যে মামলাও নিতে চান না। এরকম পরিস্থিতি থেকে বের হয়ে আসার উপায় কি দেখেন আপনি? এটার থেকে বের হয়ে আসতে হলে আপনার রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের সদিচ্ছা লাগবে। তার কারণ কি, আমি নূর ভাই হয়তো আমার সাথে আবার করতে পারে, আমি যেটা মনে করি আমার যে অভিজ্ঞতা থেকে বা আইন যেটা আছে, সেটা হলো কমিশনারের দরকার হয় না। সরকারি কর্মচারী যারা কর্মকর্তা, বিশেষ করে ইউনিফর্ম সার্ভিসে যারা আছে, এমনি ধরেন সিভিল সার্ভেন্টদের জন্য তো একটা আইন আছেই, বিধি, তাদেরকে তাদের মতো করে কাজ করতে দেন আর না। তারপরে আপনার ইউনিফর্মের জন্য আরো আমি শেষ করি, বাধ্যবাধকতা থাকে। তো আপনি কোন কাজটা আপনি করতে পারবেন আর কোনটা পারবেন না, আর যেটা আপনি পারেননি সেটা কি আপনি ইন্টেনশনালি করেননি, নাকি আপনি হ্যাভিং অল গুড ফেইথ থাকার সত্ত্বেও আপনি পারেননি? যদি আপনি গুড ফেইথ থাকার সত্ত্বেও না পারেন তাহলে আপনি ইনএফিশিয়েন্ট, আপনি সাইড হয়ে যাবেন। আর যদি ইন্টেনশনালি করে থাকেন তাহলে আপনার পানিশমেন্ট হবে হাইয়েস্ট পানিশমেন্ট, বিকজ আপনার দায়িত্ব হলো এটাকে প্রিভেন্ট করা, সেটা আপনি করেনই নাই, এটা একটা অপরাধ। ইন অ্যাডিশন আপনি আরও সেই অপরাধ নিজে হাতে করেছেন, এটা আপনি ইনশিওর করেন না, হয়ে যাবে। তাহলে ইনশিওর করার জন্য তো এত কমিশনের দরকার থাকে, বিকজ কমিশন হলে ভালো, কিন্তু কমিশন এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত যে কমিশনের সদস্য কারা হবেন। ওই দেখা যাবে যে পদাধিকার বলি অমুক তমুক সমুক 5 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে 1জন বা 2জন থাকবেন হয়তো বাইরে থেকে, সেই 2জন আবার নমিনেটেড হবে বাই দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, আর 3জন করার কিছুই থাকবে না। বাহিনী স্বাধীনভাবে কাজ করার যে পরিবেশটা, সেটা আপনি আইনের প্রয়োগটা করেন। তাহলে কি বলতে চাচ্ছেন যে রাষ্ট্রযন্ত্র আগে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছিল এখনো সেরকম করে? এখন করে না, এটা বলার তো সুযোগ হয় না, করবে না। আচ্ছা, এরকম নূর ভাইয়ের কথা থেকে উনি তো আমার সাথে আরো বেশি এগুলো নিয়ে অনেক কাজ করেছেন, অনেক বেশি জানেন, সেই জন্য আমি ওনার রেফারেন্সে আমি বলছি যে এই লক্ষণ দেখে তো এখন এরকম পর্যন্ত মনে হচ্ছে না যে এটা করবে, এখনো করা শুরু করেনি। তার কারণে যে বললেন যে আগে তো প্রতিদিনই আমরা দেখতাম ওখান থেকে ঘুম, ওখান থেকে নাই, ওখান থেকে, সেক্ষেত্রে এখন পর্যন্ত বোধহয় এই 6-6.5 মাসে একটা ঘটনা ঘটেছে, সে তুলনায় তো আপনার খুবই কম। কিন্তু এটা সাস্টেইন করবে নাকি এটা আবার আস্তে আস্তে বাড়বে, ওইদিকে বাড়বে, সেটা তো এখনো বলার সময়।
বুঝতে পারি। বোঝা যায়। জনাব নূর খান বলছিলেন যে রাষ্ট্রযন্ত্র ঠিক আগের মতোই যে ব্যবহার করবে না বাহিনীকে, সেখান থেকে আসলে বের হয়ে আসার সুযোগ নাই, বা বলছেন যে এখন পর্যন্ত বলার মতো ওরকম সুযোগ নাই। হত্যা ছাড়াও তো সমাজে অপরাধ বেড়েছে, বিশেষ করে সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচিত সরকারের সময় লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিনা নিয়ে মানুষ খুবই উদ্বিগ্ন। এটা আপনারা পেপার পত্রিকাও নিশ্চয়ই দেখেছেন। সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ করা সম্ভব? সেই জায়গায় রাষ্ট্রের আসলে ভূমিকা, দেখেন, আইন শৃঙ্খলা ভূমিকা নিয়ে আপনার কি পরিকল্পনা? এখানে তো সম্পূর্ণ ভূমিকাই রাষ্ট্রের হওয়ার ব্যাপার। এখন পর্যন্ত যেই দৃশ্যমান পদক্ষেপগুলো দরকার ছিল, কারণ আমরা তো এখন ফ্রান্সের সাথে তুলনা করতে পারবো না, ইউকের সাথেও তুলনা করতে পারবো না। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে, পরামর্শ দিতে হবে। আমি আবারও বলি, যদি পুলিশকে স্বাধীনভাবে আপনি কাজ করতে দেন, পুলিশের নিয়োগ, প্রমোশন, পদায়ন, বদলি, এগুলি যদি পুলিশ ভিতরে, এখানে যদি রাজনৈতিক হস্তক্ষেপ না হয়, তার প্রশিক্ষণের ভিতর যদি হিউম্যান রাইটস ইস্যু, আইনের ইস্যু, কনস্টিটিউশন ইস্যুগুলি যদি স্ট্রংলি পড়ানো হয়, তাহলে আমিও সাইদ ভাইয়ের সাথে একমত যে আর কোনো কমিশন দরকার হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সেইখানে আপনি এটা পারবেন না বলেই কমিশনের প্রশ্নটা আসছে। কিন্তু ওইটা যদি পারতেন, তাহলে কমিশনের প্রশ্ন আমিও করতাম না। এখন আসেন যে আপনি কমিশনকে পূর্ণ ক্ষমতা দিতে চাচ্ছেন না, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, যে মানবাধিকার কমিশনে দিতে হবে, আমি আপত্তি নেই। ওই যে বললেন সাইদ ভাই, আমিও মনে করি 5 জনের 2 জন দিলেন আর 3 জন নিজস্ব দিয়ে দিলেন, পুরো জিনিসটা অথর্ব একটা কমিটিতে রূপান্তর করবেন, কমিশনে রূপান্তর করবেন, তার চেয়ে ভালো। ঠিক আছে, এই যে পুলিশ কিভাবে চলবে না চলবে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমরা যাতে একটা জায়গায় যেতে পারি, সেই জায়গাটা আপনি তৈরি করেন না, সেরকম একটা কাঠামো তৈরি করেন। সেই কাঠামোতে দরকার হলে সৎ মানুষ কি নেই পুলিশের? যারা অবসরপ্রাপ্ত আছেন, আপনি তাদেরকে কাজে লাগান, মিডিয়ার 2-1 জনকে কাজে লাগান, মানবাধিকার কর্মী 2-1 জনকে কাজে লাগান। তারা এটা দেখভালটা করুক না, তারা সময়ে সময়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট করুক 3 মাস পর পর, তারা সময়ে সময়ে প্রধানমন্ত্রীকে রিপোর্ট করুক যে এই দেখছি আমরা দুর্বলতা এটা। তারা তো আর সরাসরি কারো চাকরি খাবে না, কারো ডিমোশন দিবে না, কিছু না, কিন্তু পরামর্শ তো দিতে পারবে। সুন্দর করেন সেটা। আসেন, মানবাধিকার কমিশনের আন্ডারে যদি আপনি ইনভেস্টিগেশন টিম তৈরি করে দেন, ঠিক আছে, সেই টিমেরও তো মানে টিমটাকেই আপনি স্বাধীন করে দিলেন এমনভাবে যে তারাও মেম্বারের সমতুল্য, এবং তাদেরকে শুধু ইনভেস্টিগেশনের দায়িত্ব দেন। সেখানে তো আপনার ঠিক আছে, আপনার চয়েস মতো পুলিশের লোকই দেন অবসরপ্রাপ্ত, সম্ভব তো। আপনি কেন ওই জায়গাটা যাচ্ছেন না? আর আপনি এক কথা বলে ফেলেন, মানবাধিকার কমিশনের সেই দক্ষতা নাই। আরে ভাই, বাংলাদেশের যতগুলি গুমের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলি, হ্যাঁ, পুলিশের কাছে অনেক তথ্য আছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সেই তথ্য তারা উন্মোচিত করতে পারে না। কিন্তু মিডিয়া তো করেছে, এই মানবাধিকার কর্মীরা তো করেছে, তথ্যগুলি উদ্ঘাটন করেছে। আপনারা একটা পর্যায়ে যে ইনভেস্টিগেশন, যেহেতু ইনভেস্টিগেশন পাওয়ার এখন পর্যন্ত পুলিশের একচ্ছত্র, সেহেতু আপনারা ওই কাজটা করেছেন। আপনি নারায়ণগঞ্জের 7 খুন, গুম এবং খুন, এইটা কারা উন্মোচন করছে? সাংবাদিকরা কাদের সাথে কথা বলছে? হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলির সাথে কথা বলছে, পরামর্শ নিচ্ছে, সাংবাদিকদের পরামর্শ চলছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন একে অপরের সহযোগিতা নিয়ে তো বিষয়টাকে উন্মোচিত করছে। উন্মোচিত করার পর একটা পরিবেশ তৈরি হওয়ার পরে আপনি একজন পুলিশ অফিসার এসপি লেভেলের, তাকে দিয়ে আপনি ইনভেস্টিগেশনটা করেছেন, পুরো জিনিসটা বের করে নিয়ে আসছেন। পুরানা আমি বলবো আর একটু বাকি ছিল। যেমন আপনারা জিয়াউল আহসান পর্যন্ত তখন গেছেন, জিয়াউল আহসানের সাথে কথা বলছেন, কিন্তু জিয়াউল আহসানকেই মামলায় যুক্ত করেন নাই, তারেক সাইদ পর্যন্ত শেষ করে দিয়েছেন মামলাটা। তো এই জন্য বলি, পারা যাবে না। এটা যে সমস্ত নীতি নির্ধারকরা এটা মনে করে আমাদেরকে হালকা করার চেষ্টা করছেন, তারা প্রকারান্তরে আসলে ওই মানুষদের চাপের ভিতরে আছেন, বা ওই মানুষদের পরামর্শ শুনছেন, যে মানুষরা এই ধরনের ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, বা যাদের সাপোর্টটা আপনাকে সবসময় প্রয়োজন হয়, এই জন্য আপনি তার কাছে হয়তোবা তার পরামর্শ গ্রহণ করেন। আমি একটু যোগ করি ওনার সাথে, ভাই একটু যোগ করি। সেটা হলো কাঠামোর কথা যেটা বলছে, কাঠামো কিন্তু আছে। সরকারি কর্মচারী, বিশেষ করে পুলিশের তো কাঠামো আছে, বহু ধরনের আইন, নিয়ম, পিআরবি, অর্ডিন্যান্স এগুলো আছে। আপনি পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেন, অ্যাট দ্য সেম টাইম তাকে দায়বদ্ধ করেন।
এখন দায়বদ্ধ করার জন্য জবাবদিহিতার জায়গা নাই। হ্যাঁ, দায়বদ্ধ করার জন্য আপনি ওই যেটা বলে যে আপনি কমিশন করেন বা কমিটি করেন, যাই করেন। তাতে দুইটা সুবিধা হবে কি, যিনি ধরেন সরকার তো, রাষ্ট্র তো একটা ভার্চুয়াল জিনিস, সরকারও ভার্চুয়াল জিনিস, বা সরকার যারা পরিচালনা করে তাদের তো কিছু সীমাবদ্ধতা থাকে, যেহেতু তাদের তো আরও তাদের নিজস্ব কিছু রাজনীতি, নির্বাচন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। এককভাবে তাদের পক্ষে সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় ভোটের হিসাবে গোলমাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি এরকম একটা থার্ড বডি থাকে, তাহলে পরে বলতে হবে দেখো, মানে এটা তাদেরকে রেফার করা যায় যে তারাই তো এই জিনিসটা তো সত্য উদ্ঘাটন করেছে, আমি এখন কী করবো। তাতে করে হবে কি, ডেটারেন্ট হিসাবে অপরাধীরা অপরাধ করতে, যখন দেখবে যে অপরাধ করতে গেলে আমাকে অনেকগুলো ব্যারিয়ার পার হতে হয়, তখন সে করতে চাইবে না, এক। আর দ্বিতীয়ত হলো মানে ক্রাইমের প্রিন্সিপাল বলে যে আপনার 100 জন ক্রিমিনালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার নাই। আপনি যখন 5 জন 2 জনের বিরুদ্ধে নেবেন, বাকি 95 জন 18 জন সাধারণ হয়ে যাবে যে না না এটা করলে তো আমার এই সমস্যা হয়। আমি আবারও বলছি যে অপরাধ আমাদের দেশে সমস্যা না। অপরাধ যারা করে তারা যদি, তাদের মধ্যে যদি এই ভীতিটা আনা যায় যে আমি যে অপরাধ করছি 2 দিন আগে হোক আর পর হোক আমাকে ওই পরিমাণ শাস্তি ভোগ করতেই হবে, থেমে যাবে। কিন্তু ওদের মধ্যে তো সেটা নাই, যার জন্য বেপরোয়া হয়ে গেছে। বুঝতে পারছি। জি। সরকারের কোনো পক্ষ বা সরকারের কোনো প্রতিষ্ঠান যদি বাহিনীকে ব্যবহার করে, যেটা বিগত সরকারের সময় হয়েছে বলে আপনারা অভিযোগ করছিলেন, এরকম কারণে দেখা যায় যে তদন্ত বা ওই ঘটনাগুলো চাপা পড়ে যাচ্ছে। কিন্তু এমন ঘটনাও তো দেখা গেছে, বিশেষ করে দেখা গেল যে মিরপুরের রামিসা হত্যাকাণ্ড বা ধর্ষণের হত্যাকাণ্ড, যেটা বিচারিক ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময় রায় দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনাও আছে যে সেখানে আসলে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, কিন্তু তারপরও তো অভিযোগ আসে যে সেই জায়গাটা একটা দীর্ঘসূত্রতা রয়েছে, বিচার পাচ্ছে না, বা বিচার হলেও তদন্তে ঠিকমতো একটা দীর্ঘসূত্রতার লক্ষণ দেখা যাচ্ছে। যে তাদের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা যেটা ছিল বা প্রত্যাশা ছিল সেই অনুযায়ী নাগরিককে সেই সুরক্ষাটা দিতে পারছে না। সেই ঘটনাগুলোকে কিভাবে দিবেন বা সেই দায় কার উপর? এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো রাষ্ট্র চাইলেই করতে পারবে। আপনি যেমন বলছেন দীর্ঘসূত্রিতা, সেই জায়গায় তো রাষ্ট্রের যদি প্রভাব না বিস্তার করে, সেই জায়গায় তো পুলিশের তো স্বাধীনভাবে কাজ করতে তো বাধা নাই। স্বাধীনভাবে মানে কাজ করার সুযোগ কমে যায়, স্বাধীন না মানে সুযোগ, মানে আপনার এই যে চুরি ছিনতাইয়ের যে ঘটনাগুলো ঘটছে হরহামেশা, বিশেষ করে সম্প্রতি যত সংখ্যা আমরা দেখেছি বা বেড়েছে, সেগুলো কি সবকিছু বলবেন যে আপনি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না সেই জন্য হচ্ছে? পুলিশের স্বাধীনতা না, আপনার যে চুরি ছিনতাই যেগুলো, সেগুলোর আরও কিছু ফ্যাক্টরস আছে ভাই, সেটা যেমন ধরেন বেকারত্ব আছে, কর্মসংস্থানের অভাব আছে, মাদকের বিস্তার আছে ইত্যাদি বিভিন্ন কারণে এই ছিনতাইগুলো এই ঘটনাগুলো ঘটতেছে। তো তারপরেও আপনার পুলিশের, হ্যাঁ পুলিশ তো আপনার ওই তো আবার একই কথা যে প্রত্যাশা আমাদের ভাবে পূরণ হয়। আমরা চাই যে আমরা ব্যাংককের মতো রাস্তায় হেঁটে বেড়াবো রাত 2টা 3টা যখনই হোক, আমাদেরকে কিছু ডিস্টার্ব করবে না কারণ সেক্ষেত্রে তাহলে ওই যারা এই কাজগুলো করছে তাদেরকে একটা তো জীবন জীবিকার জন্য একদিকে যেমন তাদেরকে ব্যবস্থা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম করার পরেও যদি তারা কেউ কিছু করে তাদেরকে সেইভাবে শাস্তিমূলক ব্যবস্থা ইনশিওর করতে হবে। আচ্ছা, মাদক নিয়ন্ত্রণ আর মব ভায়োলেন্স নিয়ে কথা যেহেতু আসছিল, এর আগেও প্রথম অংশে আমরা আলাপ করেছিলাম। মব ভায়োলেন্সের পরও আমরা দেখেছি যে নির্বাচিত সরকারের সময় এখনো মবের একটা সংস্কৃতি এখনো মানুষ আছেন। মব কোথাও তৈরি হলে পুলিশ সেখানে আগে পৌঁছাতে পারে না কেন, বা সেই জায়গায় পুলিশের ভূমিকা যা দেখি আমরা, সেটাকে নিয়ে কি মন্তব্য করবেন আপনি? মব ভায়োলেন্স এখন একটু কমে গেছে না? অনেক কমেছে কিন্তু এখনো তারপরে মবের যে বিষয়টা, মানে মব হয়তো অল অন এ সাডেন একটা জায়গায় হয়, হ্যাঁ। আর পুলিশের তো ওই মব কন্ট্রোলের জন্য পুলিশের যে পরিমাণ প্রস্তুতি বা যে ওই সময়ের মধ্যে যে পরিমাণ সংখ্যা বা ইয়ে করা, এটা হয়তো ঢাকাতে সম্ভব হয়, কিন্তু ঢাকার বাইরে তো ওইভাবে মোবিলাইজেশনটা পুলিশের তো হয় না, এক। আর হলো হয়তো মবে যারা মব করতেছে তাদের সাথে সংখ্যা তুলনায় পুলিশের সংখ্যা হয়তো আপনার 100 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ হয় সেখানে। যে আর পুলিশের যে ফোর্স অ্যাপ্লাই কিন্তু আসলে এখন ওইভাবে আগের মতো আর করে না। ওইখানে যে বেশিরভাগ সময় তারা চেষ্টা করে কোনোভাবে নেগোসিয়েট করে কোনোভাবে থামায় রাখা যায় কিনা, কিন্তু ওই যেভাবে আপনার কথা না শুনলে, আইনে যেটা বলা আছে যে যখনই 5 জনের বেশি লোক হবে তখন যদি কথা পুলিশে না শুনে সেটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে, এবং আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপাস করার জন্য নিষেধ করা, লাঠি মারা, গ্যাস মারা, এই কাজগুলো যেগুলো পর্যায়ক্রমিকভাবে আছে এগুলোতে এখন পুলিশ করার সাহস পায় না। ওই কারণে যে আপনার প্রথমত সংখ্যা কম থাকে, যেটা করতে গেলে আমরা ওরাই অন্যভাবে হয়তো কাউন্টার অ্যাটাকের সম্মুখীন হবে, অথবা করার পরে যে কনসিকুয়েন্স যেটা, তার কারণ জনগণের যেহেতু আস্থা এখন তাদের উপরে খুবই কম। যে পুলিশ যে কালকে পথে দেখলাম যে কোথায় জানি গেছে যে পোস্টমর্টেম করার জন্য, সুরথাল করার জন্য তার কাপড়টা খুলছে, তো কাপড় তো খুলতেই হবে স্রোত না হলে, যদি ভিতরে কাপড়ের নিচে যদি কোথাও কোনো ইনজুরি থাকে দেখবে কীভাবে। এখন ওইটা করতে গেছে, তাতে করে লোকজন এসে তাদের উপরে চড়া হয়ে 2জন পুলিশকে বোধহয় মারধর করছে। এটা অবশ্য পুলিশেরও আমি বলবো যে ওদেরও আগে বুঝায় বলা উচিত ছিল যে আমাদের এই কাজটা করতে হবে, তোমরা সরে যাও, অথবা আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে ওখানে দেখতে না পায়। ওরা হয়তো ওই বোকামিটা ওরা করে ফেলছে, আর এই বোকামির ফলশ্রুতিতে তাদেরকে উল্টা তাদের মারধরের শিকার হচ্ছে, কাপড় দিয়ে ঘেরাও করে। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছি। এরকম কিছু একটা মানে আপনার যেটা বললাম যে প্রফেশনালিজমের কিছু ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, বিকজ অফ দ্য ল্যাক অফ এক্সপিরিয়েন্স আর বিকজ অফ দ্য ট্রেনিং বা হোয়াট এভার দ্য কেস মেবি। অন দি আদার হ্যান্ড ওই আপনার ওই ইয়েটাও মানে মানুষও একটু উশৃঙ্খল,
তবে এখন আস্তে আস্তে একটু কমে যাওয়ার কথা আর কি, যেটা হয়তো আমার মনে হয়। জি, জনাব নূর খান, মানুষ কেন এরকম মারমুখী হয়ে উঠছে? বিশেষ করে তারা মনে করছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের হাতে আইন তুলে নেওয়া বা মব কালচার থেকে এখনো বেরোতে পারছে না, এই ব্যাপারে কি বলবেন? একটা হচ্ছে মব সন্ত্রাস যারা করছে, আপনি যদি প্রত্যেকটা চেহারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরা এক ধরনের দুর্বৃত্তপনারে যুক্ত হয়ে পড়েছে। আপনি যদি সাম্প্রতিককালে আমরা দেখেছি সর্বশেষ যেটা, মানে সর্বশেষ বলবো না, 32 নম্বরের কেন্দ্রিক যেটা হলো, সেখানে কয়েকজন মানুষ ঘটনা, মানে ওখানে যারা গিয়েছে তাদেরকে পিটাইছে 15 তারিখে, এবং তাদের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি ছিল, পুলিশের সংখ্যাও বেশি ছিল। ওই যে একটা ভীতি কাজ করে যে পুলিশ ওখানে যদি কোনো ভূমিকা গ্রহণ করে পরবর্তী ঘটনাগুলি কি কি ঘটতে পারে, এইটা হচ্ছে পুলিশের একটা ভীতিকর অবস্থা, কিন্তু এখনো কাটায় উঠতে পারেনি। 1 2 নম্বর হচ্ছে সাংবাদিকরা কিন্তু প্রশ্ন করছে পুলিশকে, আপনারা কেন করেন নাই? যারা মব তৈরি করছে তারাও ওখানে দাঁড়ানো, সাংবাদিকও ওখানে দাঁড়ানো, পুলিশও ওখানে দাঁড়ানো। আসল বিষয়টা আমরা কেউ ভাবছি না, সেটা হচ্ছে এই জায়গায় রাজনৈতিক সদিচ্ছার জায়গা। এবং এইটা কিন্তু এই যে যারা এটা করছে তারা কোনো না কোনো মানে গোপন হোক প্রকাশ্য হোক, কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠী, আমি দল বলবো না, গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত। এবং বাংলাদেশে এখন পর্যন্ত রাজনীতি অস্থিরতা তৈরি করার জন্য কতিপয় গোষ্ঠী কিন্তু সক্রিয় রয়েছে, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এবং তাদের রাজনীতিটা এমন একটা, তারা সবসময় উগ্রতাকেই প্রাধান্য দিচ্ছে। এবং সেই জায়গা পুলিশ যে, মানে পুলিশের যে সমস্যাটা এখন হয়েছে, পুলিশ যদি এখানে তার উপর ন্যস্ত দায়িত্ব পালন করার যে পর্যায়গুলি আছে সেই পর্যায়গুলি যেতে ভয় পায়, খুবই স্বাভাবিক। কারণ 5 তারিখের পরে যে মব কালচার, থানায় যে চাঁদাবাজরে ছাড়াই নিয়ে এসে এমপি হয়, মানে এই ঘটনাগুলি তো আমরা দেখছি। তো এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সমাজের কারাগার থেকেও তো অনেকে বের হয়ে গেছে, কারাগারের থেকে পালিয়ে অনেক গেছে। কিছু, তারপরে কোর্টে কিভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছে জামিনের জন্য, এগুলো তো আমরা জানি। না, এই পরিস্থিতিতে সরকারের কি করণীয় হবে? আমরা একটু এখানের কাছ থেকেই পরামর্শ নিতে চাই। খুব স্পষ্ট সরকারের, মানে এই জায়গাতে সরকারের দুর্বলতা কোনোভাবে প্রকাশ করা যাবে না, সরকারকে স্ট্রং হতে হবে এবং যেটা আইনে বলা আছে সেই জায়গার থেকে রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে। কোনো গোষ্ঠীর হাতে এই ধরনের মব সন্ত্রাস তৈরি হয়, সেই ক্ষেত্রে সেইটার বিরুদ্ধে সরকারকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। জনাব খান সাঈদ হাসান, পরামর্শের জায়গায় আসি। একটা পরামর্শ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, আর এটা ছাড়া এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, বিশেষ করে গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রের কি করণীয় বা সরকারের কি করা উচিত বলে মনে যেটা করেন? বললাম আমি খুবই ক্লিয়ার, সেটা হলো যে প্রথম কথা হলো যে পুলিশের আস্থা ফিরিয়ে আনার জন্য আপনি তাদেরকে এই জিনিসটা দিতে হবে, ঠিক আছে তোমরা আইন লফুলি যে কাজগুলো করবা তোমাদের জন্য কনসিকুয়েন্স। আমরা এখন যেটা হয়, লফুল কাজই করলো, ওটাতে যদি পিপলের রিয়াকশন না হয় তাহলে পরে তারা অ্যাপ্রিসিয়েটেড হয়, আর যদি কোনো রকম রিয়াকশন হয় তখন তাদের বিরুদ্ধেই হয়ে যায়। এই জন্য পুলিশের উপরে ওই আস্থাটা পুলিশের আনতে হবে, শুধু পুলিশ না, ল এনফোর্সিং এজেন্সি আরও যারা আছে তাদের জন্য আমরা যদি লফুলি কাজ করি, তাতে করে তাতে যদি কোনো ব্যক্তি বিশেষের মানে লোকজনও যদি ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমাদেরকে করতে হবে না, সেটা একটা। আর দ্বিতীয়ত পাশাপাশি আবার আপনি যাদেরকে স্বাধীনতা দিবেন স্বাধীনভাবে কাজ করার জন্য, তারা কাজটা ঠিকমতো করতেছে কিনা সেটা আবার ইনশিওর করতে হবে যে তুমি ঠিকমতো করছো কিনা। যদি না করে থাকো তাহলে না করার ডিগ্রি অনুযায়ী তোমাকে আবার সেভাবে হিসাব কিতাব বা কৈফিয়ত দিতে হবে, ব্যবস্থা নেওয়া হবে। আর এর আগে সংস্কারের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আপনি সন্তুষ্ট? পোশাক পরিবর্তন ছাড়া বা পোশাক পরিবর্তন নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান, 2-3 দফায় পোশাক পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী সংস্কার যেটা চেয়েছিলেন আপনারা বা যেটা মনে করছে আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করার ক্ষেত্রে যেগুলো অন্তরায়, সেগুলো ব্যাপারে আপনারা? পোশাক পরিবর্তনের কথা একটু যে বলি, আমি 2003 সাল থেকে আমি শুরু দেখলাম, আমি তখন চাকরিতে ছিলাম, আপনার যে খাকি বাদ দিয়ে যে সমস্ত ইউনিফর্মগুলো আসলো আর কি। তো এইটা ভেরি সরি টু সে যে এই সিদ্ধান্তগুলো তখনই নেওয়া হয়েছে যখন পুলিশ বিভাগ পরিচালিত হয়েছে নন পুলিশ দ্বারা, সেটা আপনার মিনিস্ট্রি বলেন বা পুলিশ আইজি বলেন, তাদের একটা ধারণা ছিল যে ইউনিফর্ম চকচকা হলে টুপি টাপা ঠিকঠাক মানে বেল্টেড হলে হয়তো মানুষ পরিবর্তন হবে, কিন্তু ওটা তো আসলে এটা তো হয়, এটা কোনোভাবেই এটা বাস্তবসম্মত ছিল না। আর এছাড়া সংস্কারের যে কাজগুলো, সেই কাজগুলো আসলে ভেরি সরি টু সে, নূর ভাইয়ের সাথে আমাকে একটু মিলাইতেই হচ্ছে কণ্ঠ, যে আমরা বিরোধী দলে যখন থাকি, খুব মানে হার্শ হয়ে যাবে কথাটা, বাট রিয়ালিটি ইজ দ্যাট, তখন আমরা পুলিশকে যেভাবে দেখতে চাই, যখনই আমরা আবার মানে দায়িত্বে আসি, দায়িত্বে আসি, মানে
তখন আর সেটা ওইভাবে চাই না। কারণ কি পুলিশের এই জিনিসগুলো অ্যানোমালিগুলো থাকলে তারা যারা ক্ষমতায় থাকে, দায়িত্বে থাকে, তারা বেনিফিটেড হয়। সেই চিন্তার সংস্কারও দরকার এবং একই সাথে Exactly, তার কারণ হলো রাজনৈতিক যে, সদিচ্ছারও হ্যাঁ, কথা বলছিলেন কাজেই আপনারা দুজন। জি। ওইটা উনি মানে ওই সময় আর যারা দায়িত্বে থাকে, ক্ষমতায় থাকে, তাদের ছাড়া তো এটা সংস্কার সম্ভব না, অন্যদের পক্ষে সম্ভব না। তো এইটা চেঞ্জ হলে পরেই হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। জি। কারণ উপর থেকে যদি আপনার জিনিসকে নিচে নামান ছাড়েন খুব তাড়াতাড়ি পরে, বিকজ অফ দ্য যে মাধ্যাকর্ষণ শক্তি, জি। তারপরে নিচ থেকে উপর দিকে তুলতে গেলে অনেক চাপ সময় হয়ে স্বাভাবিক, যাবে। জি। এই আর কি। জনাব খান সাইদ হাসান, অনেক ধন্যবাদ আজকের আপনাকেও আয়োজনে আসার জন্য, এবং জনাব নূর খান আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, দেখছিলেন মিট দ্য পিপল এই আয়োজন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।